হায় রাজা, উঠো না। মার ডালা রে, এতক্ষণ বসে বসে আমার গুরু ভাই জগদীশ গোস্বামীর গান শুনলেন। ওর সাথে গান করা আর বিয়ে করে শ্বশুরবাড়ি ঘর জামাই থাকা সমান। নিজেরে এত চালাক ভাবে, বুঝলেন, কিন্তু চালাকি করতে গেলে যে ধরা পড়ে যায় সে বোধগম্য নাই। এক ভদ্রলোক ধরেন এই যে বন্দিপুর বাজার, লেখাপড়া শিখেছে, ডাক্তারি পড়ে ইকোটা কমিয়ে দেন, একজন আয়ুর্বেদ চিকিৎসক হয়েছে। বাজারে একটা ঘর নিয়ে সাইনবোর্ড দিয়ে দিয়েছে আরোগ্য নিকেতন। আরোগ্য নিকেতন বহুদিনের পুরাতন, জটিল যে কোনো ব্যাধি 1 ঘন্টার মধ্যে ফিনিশ, 300 টাকা ভিজিট, কাজ না হলে 1000 টাকা ফেরত। এখন এই রকম এক চালাক মাল আমার গুরু ভাইয়ের মতো চিন্তা করলে তো জব কল হয়েছে, কাজ করবো না, সব যাক, উপায়ের একটা রাস্তা। চালাক মানুষ তো মনে মনে চিন্তা করলো কি করা যায়, প্রথম ব্যাধিটা কি বলা যায়। আসলে তো ব্যাধি নয়, ব্যাধি সৃষ্টি করতে হবে। গিয়ে বলছে, ডাক্তার বাবু আমার মুখে কোনো রুচ নেই, মিষ্টি খাচ্ছি না, টক খাচ্ছি, ঝাল খাচ্ছি না, নোনতা খাচ্ছি, কোনো রুচ নেই। বললো বসো। কম্পাউন্ডারকে বলছে 22 নম্বর খাপের ওই ওষুধটা নিয়ে আলমারি খুলে ভিতর থেকে সেই 22 নম্বর খাপের ওষুধ নিয়ে এসেছে। সেটা কিন্তু ওষুধ আছে পেট্রোল তেল, 1 ঢাকনি পেট্রোল তেল মুখে দিয়ে দিয়েছে।
বলছে ডাক্তার বাবু এ তো পেট্রোল তেল দিলেন, বলে এই বললে মুখে রুচ নাই, তাহলে এই তো তোমার মুখে রুচ আছে, দাও 300 টাকা দাও। এই তো শালা তো ঠকে গেলাম, 300 টাকা লস হয়ে গেল। 15 দিন পরে এইবার একটা কঠিন ব্যাধি নিয়ে তার কাছে গেছে। ডাক্তার বাবু হ্যাঁ, আমার স্মৃতিশক্তি লোপ পেয়েছে, সকালে কি দিয়ে ভাত খেলাম মনে নাই, 10 মিনিট আগে কারে ক টাকা দিলাম কিচ্ছু মনে নাই, স্মৃতিশক্তি আমার শেষ, বসো। 10 মিনিট পরে কম্পাউন্ডারকে বলছে, এই হ্যাঁ। 22 নম্বর খাপের মালটা নিয়ে আয়। এই লাভ দিয়ে বলছে ডাক্তার বাবু ওতে তো পেট্রোল তেল আছে। বলে এই বলে তোমার স্মৃতিশক্তি লোপ পেয়েছে, তাহলে 15 দিন আগে পেট্রোল তেল খেয়েছো সেটা মনে আছে, দাও 300 টাকা দাও। শালা তো 600 টাকা লস হয়ে গেল, কি হলো? 1 মাস পরে চিন্তা করলে এইবার 1000 টাকা আমি নেবই, বেশ 600 টাকা গেছে, 400 টাকা তো লাভ হবে। ডাক্তারখানার সামনে গিয়ে, ডাক্তার বাবু আমার একটু হাত ধরে আপনার ঘরে তুলে নেন। কিচ্ছু দেখি না, সব অমাবস্যার রাত। কম্পাউন্ডার ছুটে গিয়ে হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়েছে। এইরকম একটা জলের বোতল থেকে 2 ঢাকনি জল ওর মুখে ঢেলে দিয়েছে। ও তো একেবারে অন্ধ সেজে কাট হয়ে আছে। 8 ঘন্টা কেটে গেছে। ডাক্তারবাবু বলছে কিছু বুঝছো, কাজ হয়েছে? বলে না ডাক্তারবাবু, এ যা ছিল তাই আছে, কিচ্ছু দেখিনি। ও তো চিন্তা করলো যাক আর আধা ঘন্টা কষ্ট করে পার করব, নগদ নারায়ণ 1000 নেব, চলে যাব। 1 ঘন্টা পরে গিয়ে ডাক্তারবাবু বলছে কি বুঝছো, কাজ হয়েছে? না ডাক্তারবাবু, অনেক সময় বসে আছি, মনে হয় 1 ঘন্টা হয়ে গেছে। বললো হ্যাঁ 1 ঘন্টা হয়েছে, আমার কথা অনুযায়ী কাজ, এই নেন 1000 টাকা আপনাকে দিলাম, 2খানা 500 টাকার নোট দিয়ে দিলাম। 2টো 500 টাকার নোট দিয়েছে। নোট 2টো হাতে না নিয়ে ডাক্তারবাবুর দিকে পিছন করে একটু তাকিয়ে দেখছে। ডাক্তারবাবু এ তো মোদি সরকার অচল করিয়েছে, তো সেই পুরনো 500 টাকার নোট 2টো দিয়ে। ওই তো তোমার দৃষ্টিশক্তি ঠিক আছে, দাও 300 টাকা দাও। বদন তোমারে করি মানা, আমার সাথে বেশি চালাকি মারতি এসো না। আহা আমার 1000 টাকা এই ফুলের বাগান, বলে হারি বলে হারি। ও খেলো পাশিকের এক ছাগলে, 1000 টাকার ফুলের বাগান। ও খেলো পাছে তের এক ছাগলে, 1000 টাকার ফুলের বাগান, 1000 টাকার ফুলের বাগান। ও খেলো পাছে তের এক ছাগলে, 1000 টাকার ফুলের বাগান। লাফাতি ভয় করে কেন জানেন? যদি বেকায়দায় ওর গায়ে পড়ি। 107 কেজি ছিল, এখন 101 কেজিতে এসেছে, বুঝলেন? আর 101 কেজি আছে। এইটা 90তে আনতে হবে 1 বছরের মধ্যে। ওরে ওরে আজকে তরজার কবি শেখাবো, এই বাজারে ওরে নগদ বেচে আমরা বাড়ি চলে যাব। তাই তো তাই তো। কেউ যদি বাকিতে নেন তাও দিয়ে যাব। ওরে জানে না কো ফুলের মর্ম, বলি কোন ফুলে কি করে কর্ম, পারিজাতার পুষ্পের ধর্ম, আরে দাদার পুষ্পের ধর্ম, পারিজাত
আর পুষ্পের ধর্ম। আহা, ও বাবা বুঝবে কি এই পাগলে? ওকে বুঝবে কি এই পাগলে? হাজার টাকার ফুলের বাগান, হাজার টাকার ফুলের বাগান, ও খেলো পাশে ছাগলে হাজার টাকা। এখনো জানে না তরজা গানের আট। আসরে দাঁড়ালে মনে হয় দাঁড়িয়ে আছে বাবলা কাঠ। ধুলি দাদা টাকা পায়, রাত কানা তাকায়। এনার হাতে টাকাগুলো, ওনার বুকের টাকাগুলো দেখো দেখতে কেমন আচ্ছা। ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখে বুনো শুয়োরের বাচ্চা। তোমায় গাইতে হবে বহুত তাচ্ছ, গাইতে হবে বহু আসরে বলো ফুলে। হাজার টাকার ফুলের বাগান, হাজার টাকার ফুলের বাগান, ওখানে পাশে ছাগলে হাজার টাকার ফুলের বাগান। ফুলের মালিক ছোট ও মানিক, সুর নিয়ে খেলা করো। ওরে ফুলের মালিক ছিল যারা, বয়সে আমার থেকে 7 বছর কম, ম্যার ম্যার করে। এই তো ওরা এইটা 3 তালে ফেলে 16 করো তো। ফুলে বলে হ্যালো, বলে হ্যালো। তুম তানা না 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 তুম তানা না 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 না। ফুলের মালিক। ও বাবা, গান শেখার আগে বাজনা শিখেছি। 5 বছর আগে তবলা শিখে নিয়ে ভাই, তারপরে গানের জগতে আমি চান্স পাই। ওরে ফুলের মালিক ছিল যারা, আত্ম ভুলে গেছে তারা। বলি এখন সে দুম্ব মেলা, এখনো সে দুম্ব মেলা, এখন সে দাঁড়ি নিন্না দাঁড়ি নিন্না, এখন সে ওরে দুম্ব মেলা। বেড়া ভাঙে গন্ডগোলে, এখনো সে দুম্ব মেলা, এখনো সে, এখনো সে, এখনো সে, এখনো সে দুম্ব মেলা, এখনো সে। এই একটু স্যাম্পল দিয়ে গেলাম কেবল। ওই যারা এমআরআই রিপ্রেজেন্টেটিভ ওরা ডাক্তারের কাছে যায় স্যাম্পল দেয়, ডাক্তার বাবু এই আমার স্যাম্পলটা রেখে একটু কাজে লাগিয়ে দেখে। তাই আজকে তোমার একটু স্যাম্পল দিলাম। এখনো সে দুম্ব মেলা, এখনো সে দুম্ব মেলা, ও বেড়া ভাঙে গন্ডগোল, বেড়া ভাঙে গন্ডগোলে।
টাকার ফুলের বাগান। হাজার টাকার ফুলের বাগান ও খেলো পাশে এক ছাগলে হাজার টাকার ফুলের বাগান বড় মজা বেঁধে গেছে বাবু, মজা বেঁধে গেছে। এই যে অরিজিনাল তরজা সুর জানে না যে কেউটে সাপের লেজে পা পড়েছে। ওনার চোখ দুটো দেখতে যেন মুড়ি মুড়কি ঠোঙা, আর মুখের মানান দেখতে যেন গোদা বাদরের ঠোঙা। সৎসঙ্গের অনুষ্ঠান, ওই আনন্দবাজার খেয়ে আপনারা ঘুমায় পড়ছিলেন, ওই জন্য একটু নাড়াচাড়া দিলাম যাতে ঘুমটা ভেঙে যায়। দরজা গান শেষ হবে আর কিছু সময়ের মধ্যে। তারপর এখানে আছে সুন্দর নৃত্য অনুষ্ঠান, খুব আনন্দ পাবেন। সেই নৃত্যর ভিতর দিয়ে ঠাকুরকে নিয়ে তারা নৃত্য করবে, খুব মজার জিনিস দেখবেন। কর্তৃপক্ষ আয়োজন করেছে। এখানে আমাদের সৎসঙ্গের ভক্তপ্রবর আচার্যদেবের খুব কাছের মানুষ, আমার শ্রদ্ধেয় সাধন দা এসছেন, সাধন চক্রবর্তী দা। আমাকে সন্তানের মতো স্নেহ করেন। অসুস্থ শরীর নিয়েও আমি দেখেছি হুগলি জেলার যে কোনো প্রান্তে কোনো উৎসব সৎসঙ্গ নাম সংকীর্তন হন, সেখানেই তিনি ছুটে যান। আমরা পরম পিতার কাছে প্রার্থনা করি আরো দীর্ঘদিন ধরে ওই মানুষটাকে যেন আমরা আমাদের কাছে পাই। ভক্তের কাতর ডাকে ভগবান তার বিধানকেও কেটে লঙ্ঘন করে। বিশ্বামিত্র মুনি গিয়ে বলেছিলেন, হরিশ্চন্দ্র তোমার কাছে একটা দান চাই। ঠাকুরের কাছে মানুষ গেলে যাদের মাথায় তেল নেই, পরনে কাপড় নেই, তাদের কাছে হাত পেতে বলতেন, ওমা আমাকে 500 টাকা দেবার পারিস? দাদা আমাকে 1000 টাকা দেবার পারেন? এই দেওয়ার ভিতর দিয়ে তিনি মানুষের যোগ্যতা বাড়িয়ে দিতেন। না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। আজকে ঠাকুর বাড়ি থেকে আশীর্বাদ হচ্ছে। একটা ল্যাংটা মানুষ, মাঠে খেটে খাওয়া মানুষ, সেই মানুষটা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে আজকে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা দিয়ে ঠাকুরের শ্রীমন্দির হচ্ছে। ঠাকুর বলেন, আমার কাজ করতে যদি কেউ রাজি থাকে, সে যদি চামচিকের মতো চিমসে মানুষ হয়, আমি যন্ত্রস্বরূপ ব্যবহার করিয়ে তাকে দিয়ে অসম্ভবকে সম্ভব করে নেই। আসামে শিলচরে ছিলেন আমাদের কুমুদদা, এতটুকু মানুষ। আমার গুরু ভাইয়ের থেকে আরো বেটে, সবাই বেটে কুমুদদা বলল চিনতেন। আমি আমার সৎসঙ্গের প্রথম জীবনের দিকে 2-1 দিন দেখেছি। আমি কয়েকটা শোনা কথা বলছি, বিশেষ বিশেষ ভক্তদের কাছে শুনেছি। একদিন ঠাকুর বললেন, এই কুমুদ, তুই নাকি জজ ব্যারিস্টার দীক্ষা দিস? হাত জোর করে হাওয়া করে কেঁদে ফেললেন। লেখাপড়া জানতেন না। শিলচরে, আসামের শিলচরে রিক্সা ইউনিয়নের একজন সেক্রেটারি ছিলেন। ঠাকুর বলছেন, তুই তো জজ ব্যারিস্টার দীক্ষা দিস রে। ঠাকুর, দীক্ষা তো আপনি দেন, আমি তো শুধু নামটা শুনিয়ে দেই। ঠাকুর বলছে, না রে, মানুষ তোকে কত ভালোবাসে। কুমুদদা বললেন, ঠাকুর, রাজা যখন হাতির পিঠে চেপে যায়, মানুষ কিন্তু রাজাকে দেখে প্রণাম দেয়।
আর হাতি মনে মনে ভাবে আমিও প্রণাম পাই। হাতির পিঠ থেকে রাজা যখন নেমে যায়, সবাই ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারে হাতির গায়ে। আপনি আমার মাথায় আছেন, তাই মানুষ আমাকে ভালোবাসে। আপনি আশীর্বাদ করুন, আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে মাথায় নিয়ে চলতে পারি। তাহলে তাকে মাথায় নিয়ে চলতে গেলে মত মাতাতে একটি কিংবা দুটি লোক চলে যদি ইষ্ট নেশায় দক্ষ, তালে রূপ বেঁকে তার ভর দুনিয়ায়। ওই মতের সাথে আমার মাথাটা মিলিয়ে নিতে হবে। কুরু পাণ্ডবের যুদ্ধ মিটে গেছে। অর্জুন বলছে, সখা আমরা তো জ্ঞাতি পাপে লিপ্ত হয়েছি, চলো গঙ্গা স্নান করে আসি। কৃষ্ণ বললে, তাই বুঝি, চলো। পাঁচ ভাইকে রথে নিয়ে শ্রীকৃষ্ণ রথ চালিয়ে চলে যাচ্ছে গঙ্গা স্নান করাতে। জ্ঞাতি পাপে লিপ্ত হয়েছে। বড় একটা মাঠের মাঝখানে রথটা রেখে কৃষ্ণ বলছে, যুধিষ্ঠির এখানে একটু অপেক্ষা করো, এই গ্রামটায় একজন বান্ধব আছে, আমি একটু দেখা করেই চলে আসবো। একটা লীলাতে